নমস্কার বন্ধুরা। আজ একটু অপ্রস্তুতভাবেই এলাম। একটা বিষয় দেখলাম যে এবারের গোল্লাছুট পত্রিকার বিষয় উত্তরবঙ্গের লোকশিল্পী। লোকশিল্পী মানেই লোকশিল্প, লোকশিল্পকে কেন্দ্র করেই লোকশিল্পী। যাই হোক, সেখানে একটা বিষয় চোখে পড়ল না, যদিও আমি পত্রিকাটা হাতে পাইনি। আমি সূচিপত্র দেখলাম ফেসবুকে, সেখানে লোকশিল্পীদের নিয়ে চর্চা হয়েছে উত্তরবঙ্গে। ভালো, খুব ভালো লাগলো। এবং যেহেতু আমার বিশেষ পেপার ছিল লোকসংস্কৃতি ও লোকসাহিত্য, কিন্তু সেখানে একটা বিষয় দেখলাম না, সেটা হলো উত্তরবঙ্গের সাহিত্যে লোকশিল্পী বা লোকশিল্প, বা উত্তরবঙ্গের সাহিত্যে লোকশিল্পীরা কিভাবে উঠে এসেছে। ফলস্বরূপ তখন আমার মনে হলো যে এই বিষয় নিয়ে কিছু কথা বলা জরুরি, সেজন্যই এলাম। আজ আর উত্তরবঙ্গের কথা সাহিত্যে লোকশিল্পী নিয়ে বলবো না, বাংলা কথা সাহিত্যেই লোকশিল্প লোকশিল্পী নিয়ে বলবো। এবং মাঝে মাঝে সেখানে আমাদের যে শিল্প, তাও অবধারিতভাবে চলে আসবে। ধরা যাক মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত ছোট গল্প শিল্পীর কথা, যেখানে মদন তাঁতিকে সামনে রেখে এক শিল্পীর আর্তনাদ, শিল্পীর জীবনযুদ্ধ এবং শিল্পীর জেদ, তার শিল্প সত্তাকে তিনি প্রতিষ্ঠা দিয়েছিলেন। যে একজন শিল্পী কোনো অবস্থাতেই নিজের শিল্প সত্তার মৃত্যু ঘটাতে পারে না, বা শিল্প সত্তা কোনো আপোষ করে না। কিন্তু আজকের এই কাল বেলায় দাঁড়িয়ে যদি দেখা যায় আজকের শিল্পীর অবস্থান কি, আজকের বেশিরভাগ শিল্পী সরকারি মদতে পুষ্ট। সরকারি অন্যায় অবিচার তাদের চোখে পড়ে না। যে সুমনের, কবির সুমনের গানের আমি চিরকাল ভক্ত, আজ দেখে চলেছি তার অশ্লীল বক্তব্য। সাধারণ মানুষের হয়ে তার কোনো প্রতিবাদ নেই, প্রতিরোধ নেই। যে নচিকেতার গান শুনে আমি বড় হয়েছি, সেই নচিকেতা কি অশ্লীলভাবে সরকারের পেছনে ঘুরে বেড়াচ্ছেন? এবং আজকের গানে তিনি আজকে গান লেখেনও না, এবং গানে সে প্রতিবাদ তো দূরস্থ, সাধারণ মানুষের হয়ে কোনো কথাই নেই। এই যে শিল্প সত্তার মৃত্যু, সেখানে কিন্তু মদন তাঁতি এক জোরালো প্রতিবাদ। এবং বাংলা সিনেমার শিল্পীরাও তাই। বাংলা সিনেমার পাশে দাঁড়ান বলে সাধারণ মানুষকে টানেন, সাধারণ মানুষ তাদের কথায় সাড়া দেয়, বাংলা সিনেমার পাশে দাঁড়ায়। অথচ সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে যখন কণ্ঠরোধ করা হয়, সাধারণ মানুষ যখন পর্যুদস্ত হয়, তখন তারা একটি কথাও বলেন না। মদন তাঁতি তার জীবনযুদ্ধে গামছা না বুনে দেখিয়ে গিয়েছিল যে শিল্পটা কি।
এবং এই যে গামছা না বোনা প্রকৃত লেখায় লিখে যাওয়া, এইটাকে ধরে অলোক গোস্বামী তার একটি আত্মজীবনীমূলক গদ্য বা স্মৃতিচারণ, বলা যেতে পারে সময় সরণির নির্মাণ, সেখানে চমৎকারভাবে একটা বিশ্লেষণ দিয়েছিলেন। মেমোরি লোকাল গ্রন্থটির নাম। তার সমাপ্ত হচ্ছে এই মদন তাঁতিকে নিয়ে। মদন তাঁতি রাতের অন্ধকারে যেমন ফাঁকা তাঁতি চালিয়ে গিয়েছিল সুতা না পেয়ে দুর্ভিক্ষের বাজারে, তবুও সে সুতা দাদন নেবে না, গামছা বুনবে না। একজন প্রকৃত লেখক কোনো উদ্দেশ্য না জেনে, কোনো আকাঙ্ক্ষা না জেনে, কোনো শর্ত না জেনে, শুধুমাত্র নিজের প্রকৃত লেখায় মশগুল হতে পারে। সে কারো কাছে নিজের ইজারা বুনে দেয় না। চমৎকার সেই উপসংহার নির্মাণ করেছিলেন আমাদের লেখক অলোক গোস্বামী। ঠিক একই নামে একটি গল্প লিখেছেন আনসার উদ্দিন। তার নাম শিল্পী, যে গল্পের তাৎপর্য এই মুহূর্তে অনেক অনেক বেশি। এবং আমার তো মনে হয় এই যে সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে হিন্দুত্ববাদের দোহাই দিয়ে সেকুলার মানে ধর্মনিরপেক্ষতাকে, সেকুলারিজমকে যখন আক্রান্ত করা হচ্ছে, হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ ঘটিয়ে দেওয়া হচ্ছে, তখন এই গল্পটিকে পাঠ করে করে ক্রমাগত মানুষকে শোনানো। এবং এইটা আমরা সচেতন শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা, বিশেষ করে আমরা যারা বাংলা সাহিত্য নিয়ে চর্চা করি, তারা করতেই পারি। সে যেমনই হোক, আবৃত্তি নাই বা শিখতে পারি, বাচিক শিল্পী নাই হতে পারি, তবুও পাঠ করে সাধারণ মানুষের কণ্ঠে স্মৃতিতে তা পৌঁছে দেওয়া। আনসার উদ্দিনের গল্পের প্রেক্ষাপট বাবরি মসজিদ ধ্বংস। সেই বাবরি মসজিদ ধ্বংসকে কেন্দ্র করে এক শিল্পীর জীবন চেতনা। সে এক লোকশিল্পী। ওই যে আমাদের যে শিল্পাটা, সেই শিল্পাটায় সে ধার করিয়ে দেয়। সে রাম মন্দিরও আঁকতে পারে এবং বাবরি মসজিদও আঁকতে পারে, দুই পারে। সে এক গ্রামে গিয়েছেন, হিন্দু মুসলিমের মিলিত বাসস্থান সেই গ্রাম। সেখানকার বধূরা অনেকগুলি শিল্পাটা তার কাছে এগিয়ে দিয়ে যায় এবং সে আঁকতে আঁকতে ভুল করে ফেলেন। হিন্দু বাড়ির শিল্পাটায় মসজিদ এঁকে দেন, আর মুসলিম বাড়ির শিল্পাটায় মন্দির এঁকে দেন। যথারীতি দুই পক্ষই তাকে প্রহার করে, গালিগালাজ করে এবং শেষ পর্যন্ত তিনি ঘোষণা করেন যে আমি শিল্পী, আমার ধর্ম শিল্প, আমার কোনো হিন্দু মুসলিমের ধর্ম নেই, আমি জাত শিল্পী, আমি আঁকাটাকেই জানি এবং আমি মসজিদ মন্দির দুই বক্ষে ধারণ করেছি। এক মহৎ মানবতার নিদর্শন স্থাপন করেছেন আনসার উদ্দিন। এবং সুনীল গঙ্গোপাধ্যায় খুব চমৎকার একটি বাক্য প্রয়োগ করেছিলেন বাংলা সাহিত্য আকাদেমির যে বাংলা গল্প সংকলন, তার ভূমিকায়, যে এক মহৎ মানবিকতার উচ্চ আদর্শ স্থাপন করেছেন আনসার উদ্দিন। এই সেই গল্প। প্রথমে আমি গল্পগুলোই বলি এক এক করে। বলা যেতে পারে সমরেশ বসুর ষষ্ঠ ঋতু গল্পের কথা। এবং একটা বিষয় এখানে স্মরণীয়, যে গ্রাম বাংলায় যত লোকগান, যাত্রাপালা, মনসার গান যাই হোক না কেন,
সবই কিন্তু একটা নির্দিষ্ট সময় হয়। বিশেষ করে এই অগ্রহায়ণ মাস থেকে শুরু করে যখন ফসল ওঠে, ধান ওঠে, তখন থেকে শুরু করে বর্ষার আগ পর্যন্ত এই ষষ্ঠ ঋতু। এবং সেই ষষ্ঠ ঋতুর যারা সাধারণ গান গাইতে যান, যাত্রাপালা করতে যান, তাদের জীবনের দুঃখ দুর্দশা নিয়ে এক গল্প। এবং পুরাতন দিনের শেষ হয়ে আসছে, এক শিল্পী বসে যাচ্ছেন, অপর শিল্পী উঠে আসছেন। এবং জ্যোতিরিন্দ্রনাথ নন্দীর সেই বিখ্যাত গল্পের কথা বলতে পারি, খালপোল ও টিনের চিত্রকর, যদিও কিন্তু সেটি লোকশিল্প নয়, লোকশিল্পী নয়, তিনি প্রকৃত শিল্পী, উচ্চশিল্পী, আর্টিস্ট। এবং তার মধ্যে যৌনতা আছে, বিকৃত আর্তনাদ আছে। একটি ব্রিজকে সামনে রেখে দুই পারে দুটি গ্রামের মধ্যে কোলাহল চলে। সেই টিনের ঘরের শিল্পী ব্রিজের গায়ে নানা রকম ছবি এঁকে যায়। এক উচ্চতর শিল্প মূল্যে জ্যোতিরিন্দ্র নন্দী আমাদেরকে পৌঁছে দিতে চেয়েছিলেন। উত্তরবঙ্গের যে ভাওয়াইয়া গান, তার যে লোকশিল্পী প্রতিমা বড়ুয়া, তাকে সামনে রেখে এবং ভাওয়াইয়া গানকে এবং লোকগানকে সামনে রেখে, আমাদের দেশীয় ঐতিহ্যকে সামনে রেখে এবং দেশীয় ঐতিহ্যের অপমৃত্যু কিভাবে ঘটছে তাকে সামনে রেখে, ঔপনিবেশিকতার সংস্কৃতি কিভাবে আধুনিকতার নামে ভেঙে খান খান হয়ে যাচ্ছে, তা রামকুমার মুখোপাধ্যায় দেখিয়েছেন তার একটি গল্পে, যার নাম গোয়ালপাড়া ভুবনধারা। তার আরও একটি গল্প আছে চমৎকার, সেটির নাম মনসার ভাসান ও অনুপ্রবেশ, বা না, মনসার ভাসান অথবা অনুপ্রবেশ গল্পের নাম। মনসা মঙ্গল নিয়ে আমাদের অনেক উপন্যাস, কাব্য, নাটক লেখা হয়েছে, সেগুলি মনসা মঙ্গলের বিনির্মাণ। কিন্তু মনসা মঙ্গল যে গাওয়া হয় আসরে আসরে, পালা গান করা হয়, সেই পালা গানের নায়ককে নিয়ে। যারা গ্রাম বাংলার মানুষ, যারা মনসা গান শুনতে যান, এবং সেই মনসার গানকে তিনি মিলিয়ে দিয়েছেন দেশভাগের সঙ্গে, মিলিয়ে দিয়েছেন এনআরসির সঙ্গে। বেহুলার বাসর ঘরে যেমন ছিদ্র রাখা হয়েছিল, যে ছিদ্র দিয়ে সর্পদংশন ঘটে গিয়েছিল, তেমনি দেশভাগের সেই ফুটো দিয়েই যেন এনআরসির প্রবেশ। এবং মিলন কথককে সামনে রেখে, সেই বিশরী গানকে সামনে রেখে মধুময় পাল এক উচ্চতর শিল্প মূল্য প্রতিষ্ঠা করেন। শুধু শিল্প মূল্য নয়, মধুময় পালের লক্ষ্য সমসাময়িক সময়, রাষ্ট্র ব্যবস্থার আর ফাঁক ফোকরে যথার্থভাবে এক আঘাত আনা, এবং ভাষার কাব্যিক সৌন্দর্যে, ব্যঙ্গ, তামাশায় এবং নির্মম আর্তনাদের মধ্য দিয়ে দেখিয়ে দেন এই উপনিবেশের মানুষ, আজকের সাধারণ মানুষ মনসা মঙ্গলের রূপকের মধ্য দিয়ে আজও কিভাবে দংশিত হচ্ছে। অসম্ভব শক্তিশালী সেই গল্প। আরও গল্পের মধ্যে আরও একটি গল্পের কথা বলি, সেটি হচ্ছে সুনীল চন্দ্রের চক্ষুদান। কুম্ভকার শিল্পী, মৃৎশিল্পীদের নিয়ে এ গল্প, এবং গল্পের প্রেক্ষাপট উত্তর দিনাজপুর জেলার বন্দর, রায়গঞ্জ শহরের বন্দর এলাকা, যেখানে মৃৎশিল্পীরা রয়েছেন। চক্ষুদান অর্থাৎ এই মৃৎশিল্পের সঙ্গে জড়িত যারা, তারা জানবেন যে শিল্পীর প্রতিমার বডি খুব সাধারণ শিল্পীদের দিয়ে বানানো হয়, দিনমজুরদের দিয়ে বানানো হয়, তারাও শিল্পী।
কিন্তু চক্ষুদানটা, চোখ আঁকাটাই মূল কাজ, এবং সেটা প্রকৃত শিল্পী করেন। এবং সেই শিল্পীর আর্তনাদ, সেই শিল্পীর প্রত্যয় এবং তার শিল্প সত্তা নিয়ে একটি চমৎকার গল্প। এবং পাশাপাশি আরও একটি উপন্যাসের কথা বলি, চারুচন্দ্র চক্রবর্তীর দেহশিল্পীর কথা। সেটি বলছি এ কারণেই যে চারুচন্দ্র চক্রবর্তীকে আমরা প্রায় ভুলে গেছি, তার লৌহ কপাট বাদ দিয়ে অন্য উপন্যাসের কথা আমরা তেমন বলি না, কিন্তু দেহশিল্পী অসাধারণ একটি উপন্যাস। এবং আর্টিস্ট, সেই আর্টিস্টের শিল্পসত্তা, জীবনযুদ্ধ এবং নারীকে রেখে, নারীর উলঙ্গ অবস্থানকে রেখে তার স্কেচ করা এবং তার সঙ্গে প্রেম, ভালোবাসা ইত্যাদি প্রভৃতি নিয়ে একটা খুব ভালো উপন্যাস। এইবার আমি উপন্যাসে আসি। উপন্যাসের প্রথমেই বলি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সেই অসাধারণ উপন্যাস কবি, এবং তার সেই নিতাই কবিয়াল যিনি কবিগান গান, তার সেই বিখ্যাত উক্তি আর বলছি না উপন্যাসের সঙ্গে আপনারা সকলেই পরিচিত, তার কাহিনীও আপনারা জানেন। তারাশঙ্কর রাঢ় বাংলার এক লোকায়ত শিল্প, এবং তার শিল্পীর মর্মকথাকে, তার ভালোবাসার প্রত্যয়কে এমন এক বয়ানে ভাসিয়ে দিয়েছেন যা আঞ্চলিক মাত্রাকে অতিক্রম করে চিরকালীন হয়ে উঠেছে। আরও একটি উপন্যাসের কথা বলতে হয় তারাশঙ্করের, সেটি পঞ্চপুত্তলী। তার যে শিল্পী মলিন দাস, পুতুল বিক্রেতা এবং পিতা কন্যার হারানো গল্প এবং আবার মিলন, পুতুল বিক্রি করতে গিয়ে মেলায়, সে চমৎকার নির্মাণ। এবং তারাশঙ্কর মহৎ জীবন শিল্পী, সেই সঙ্গে সঙ্গে কালের কথাকার, কালের প্রবাহমান স্রোতকে তারাশঙ্কর যে মাত্রায় ধরে দিয়েছেন তা বিংশ শতাব্দীর বাঙালি জীবনের এবং ঔপনিবেশিক বাংলার এক বিশেষ জীবনচিত্র। এইবার আসি আমি আধুনিক উপন্যাসে। আধুনিক উপন্যাসের মধ্যে প্রথমেই বলি দেবেশকান্তি চক্রবর্তীর একটি উপন্যাস ১৬ ঘড়ি কথা, যার প্রেক্ষাপট আমি যেখানে বসে আছি এইখানে, এই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের বাহিন নাগর নদী তীরবর্তী অঞ্চল, এবং হাড়িবেচা রুদ্রপাল যারা মৃৎশিল্পী প্রতিমা গড়ে, তাছাড়াও আরও একদল লোকশিল্পী আছেন মৃৎশিল্পী, যারা মাটির হাড়ি টাড়ি বানায়, বিক্রি করে। এবং আজকে সেগুলো প্রায় উঠে গেছে, টব আছে এখন, কিন্তু ঔপনিবেশিক বাংলার প্রকৃত চিত্র সেখানে লুকিয়ে আছে। এবং আজকের হাট সংস্কৃতিও প্রায় লুপ্ত, যদিও প্রলয়নাগ হাটকে সামনে রেখে একটি চমৎকার উপন্যাস লিখেছেন ফরে। এই তুফানগঞ্জ কোচবিহারের সংলগ্ন যে হাট, সেই হাটগুলিকে সামনে রেখে, ফরে মানে দালাল, তাদের কথা, তাদের বাক্যালাপ, হাটের কোলাহল। জ্যোতিরিন্দ্রনাথ বাগচির সেই হাট কবিতায় আমরা আর যাচ্ছি না। দেবেশকান্তি চক্রবর্তীর এই আখ্যানে হাড়িবেচা রুদ্রপাল যারা গাওয়ালে যান, গাওয়াল মানে হলো গ্রামগঞ্জে সেই হাড়ির মাটির জিনিসপত্র নিয়ে যান, তার বদলে তারা ধান, গম, সরষা ইত্যাদি ইত্যাদি নিয়ে আসেন, এবং তারা নদীর ধার দিয়েই এগুলো করতেন। এবং রাধাকৃষ্ণের বিরহকে কেন্দ্র করে এই হাড়িবেচা রুদ্রপালদের জীবন সংকট, জীবন সংগ্রাম, শিল্পসত্তাকে তিনি অপরূপ কায়দায় নির্মাণ করেছেন। একটি উপন্যাসের নাম বলি, তা এবারই প্রকাশিত হয়েছে
ভগীরথ মিশ্রের পালা পুরাণ, তা আমাদের যাত্রা শিল্পীদের নিয়ে, এবং এটি বৃহৎ উপন্যাস, বৃহৎ পর্বে, এবং যাত্রা শিল্পীদের উত্থান পতন এবং কয়েকশো বছরের প্রবহমান জীবন চিত্রের মধ্য দিয়ে তাদের সেই শিল্পের ভাঙন এবং সময়ান্তর কী করে আধুনিকতা এলো তা প্রতিষ্ঠা করেন। এবং ভগীরথ মিশ্র এক বাংলা উপন্যাসের এক মহৎ কথাকার। এ কারণেই তারাশঙ্করের যে ঘরানা, নতুন পুরাতনের দ্বন্দ্ব, এবং পুরাতন হেরে যাচ্ছে, নতুন এগিয়ে যাচ্ছে, সময়ের কাছে নতুন তার নতুন জীবনস্রোত নিয়ে এগিয়ে যাচ্ছে, কৃষি শিল্পের দ্বন্দ্ব এখানে কথা বলছি না, তারা যে ভগীরথ মিশ্র সেই প্যাটার্নটাকে ফলো করেছে। এবং ভগীরথ মিশ্র একটি সংখ্যায় হচ্ছে সৈয়দ মুর্তজা সিরাজকে নিয়ে, সৈয়দ মুস্তফা সিরাজকে নিয়ে সেই সংখ্যায় সিরাজকে সে ভারতীয় কথাকার বলতে চেয়েছিল। এবং আমার মনে হয় যে ভগীরথ মিশ্র নিজেও ভারতীয় কথাকার। ঔপনিবেশিক বাংলার সমাজ সংস্কৃতি, আমাদের লোকাচার, বিশ্বাস, জীবনযাত্রার পরিবর্তনকে তিনি নানা মাত্রায় দেখেছেন। এবং সেই যাত্রা শিল্পীদের মধ্য দিয়ে বাংলার ঔপনিবেশিক বাংলার সংস্কৃতি, মানুষের দর্শক রুচি কীভাবে তৈরি হচ্ছে এবং কীভাবে তার মধ্যে বিনির্মাণের পার্টও চলে আসছে। এবং বিনির্মাণকে নিয়ে আমরা আধুনিক বাংলায় অনেক কথা বলেছি, দেরিদার কথা আমরা শুনেছি, কিন্তু সেখানেও কিন্তু ছিল খুব সচেতনভাবে আমরা যদি খুঁজে দেখতাম, মনসামঙ্গল বা রামায়ণ মহাভারতের যে একাধিক টেক্সট সেই সময় গড়ে উঠছে, এবং কিছু কিছু ক্ষেত্রে এক লেখক অন্য লেখক থেকে সরে যাচ্ছেন, এবং রামায়ণের পালা নিয়ে, মহাভারতের পালা নিয়ে যাত্রাপালা হচ্ছে, সেখানে যিনি কথক তিনি সংলাপ ভুলে গেছেন, নিজের মতো করে চালিয়ে দিচ্ছেন। দর্শক থেকে কখনো প্রতিবাদ হচ্ছে যে এটা ভুল সংলাপ, লক্ষ্মণের মুখে, রাবণের মুখে এই সংলাপ বসানো যায় না। এবং যাত্রা শিল্পীদের অর্থনৈতিক সংকট, সারা বছর তো যাত্রা শিল্প চলে না, বছরের অর্ধেক সময়, বাকি সময় তারা কৃষিকাজে মত্ত। এবং সেই সময়ের যারা জমিদার, তাদের কারো কারো এই যাত্রার প্রতি নেশা ছিল, এবং যাত্রা দল গড়তে গিয়ে আর্থিকভাবে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং তারপরের জমিদাররা কিভাবে সেটাকে লালন পালন করছেন, এর মধ্য দিয়ে ঔপনিবেশিক বাংলার একটা বৃহত্তর সংস্কৃতিকে ভগীরথ মিশ্র তুলে ধরেছেন। নলিনী বেরার কথা বলতে হয়। নলিনী বেরার অনেক কয়টি উপন্যাসে ১৪ মাদল, মাটির মৃদঙ্গ, অপৌরুষীয়, এইসব উপন্যাসে লোকশিল্প, লোকশিল্পীদের কথা আছে। ১৪ মাদল হলো আমাদের যে কীর্তন গান, হরে কৃষ্ণ হরে রাম যে গান, সেই তার যে আসর বানানো হয়, সেই আসরে যে গান হয়, সেই গানকে সামনে রেখে তাদের, সেই শিল্পীদের জীবন কথা, তাদের প্রেম ভালোবাসাকে কেন্দ্র করে সেই সুবর্ণরেখা তীরবর্তী মানুষের জীবন সংকট, জীবন সংগ্রামকে তিনি তুলে ধরছেন। এবং নলিনী বেরা খুব সহজভাবে বললে যেটা বলা হয়, স্বদেশের, সমাজের, জন্মভূমির কথাকার, নিজের জন্মভূমির উত্থান পতন, বহমান জীবনধারা, তার সংস্কৃতি, সমাজ চেতনা, প্রত্যয়, সমস্তই তিনি অত্যন্ত আন্তরিকভাবে লালন পালন করেছেন। এবং মাটির মৃদঙ্গ সেই কুম্ভকারদের কথা, সুবর্ণরেখার থেকে যারা মাটি এনে সেই তোমার হাঁড়ি পাতিল এই সমস্ত বানায় এবং হাটে বিক্রি করতে যায়, এই বিষয়টিকে সামনে রেখে একটি জনপদের কথা, একটা জীবনের কথা, সুবর্ণরেখা তীরবর্তী সেই সবল লোধা সাঁওতালরা কীভাবে বেঁচে আছে, এবং তাদেরকে সামনে রেখে কখনো নলিনী বেরার পরিবারও সেখানে
ঢুকে যাচ্ছে, বাবা কাকারাও চলে আসছে। খুব অসাধারণ লেখা। বাউল গানের কথা, বাউল শিল্পীদের কথা বাংলা উপন্যাসে নানাভাবে এসেছে। সোহরাব হোসেনের উপন্যাসটির নাম তোমার আটশি মানুষ। সোহরাব হোসেনের আটশি মানুষ, আদিত্য মুখোপাধ্যায়ের আটশি নগর, দুটি উপন্যাস। আরেকটি উপন্যাসে এসেছে, সেটি বিপ্লব চক্রবর্তীর পড়শি বসত করেন, বাউল শিল্পীদের কথা। আসলে বাউল একটা দর্শন, মানব দর্শন, লোকায়ত দর্শন, জীবন বোধ। এই বাউল কীর্তন বা ধর্মীয় গান, মনসার গানের মধ্যে যে জীবনবোধ, মূল্যবোধ, লোকায়ত দর্শন ছিল, তা এতকালের মানুষকে বাঁচিয়ে এসেছে এবং মানুষের মধ্যে একটা জীবনবোধ গড়ে দিয়েছে, যে জীবনবোধ দ্বারা হিন্দু মুসলিম এতকাল পাশাপাশি থেকেছে। পীরের গান। এবং বাউলের কোনো ধর্ম নেই, সে সম্প্রীতির কথা বলে, সে মানবতার কথা বলে, সে মানুষের কথা বলে, হিংসার উদ্দেশ্যে ভালোবাসার কথা বলে। কিন্তু আজকের এই কাল বেলায় দাঁড়িয়ে বাউলের অধঃপতন ঘটেছে। রাজ্য সরকার ভাতা দেওয়ার নামে বাউলের কণ্ঠরোধ করেছে এবং বাউল শিল্পী মানেই গরিব, অর্থনৈতিক সমস্যায় জড়িত, বাউলের কোনো সংসার নেই, সে উদাসীন। তবুও কারো কারো তো সংসার থাকে, সংসার চালানোর জন্য অর্থ থাকে, অর্থ প্রয়োজন, ভাতাটা জরুরি। কিন্তু ভাতা নিয়ে তুমি তোমার ধর্ম থেকে বিচ্যুত হও না। এবং বাউল এক সাধন ক্রিয়া, যে সাধন থেকে অনেকেই বিচ্যুত। আজ মঞ্চে আসরে অনেকেই গান বাজনা করেন, দু একটা বাউল টাউল গান, নিজেকে বাউল শিল্পী বলে দাবি করেন, তারা আসলে বাউল শিল্পী নন। বাউল আসলে আত্মমগ্নতা, সাধন, জীবন সাধনা, তা বহু শিল্পীরই নেই। সেইটা খুব চমৎকারভাবে দেখিয়েছেন বিপ্লব চক্রবর্তী। এবং বাউলের কিভাবে অধঃপতন ঘটে যাচ্ছে এই এই কাল বেলায় দাঁড়িয়ে, এই হিংসা, মারামারি, যুদ্ধ, ক্ষতবিক্ষত সময়ে বাউলের আরও প্রয়োজন, যে বাউল মানুষে মানুষে মিলনের কথা বলবে। অথচ তারা সরকারের মঞ্চে গান গাইছে, সাধারণ মানুষের হয়ে তারা কথা বলছে না। এক অন্যায়, বাউলের ধর্ম থেকেই বিচ্যুত হওয়া। এবং যদিও সবাই নয়, মাঝে মাঝেই দেখেছি এই শিক্ষকদের চাকরি চলে যাওয়া নিয়ে উত্তরবঙ্গের উত্তর অংশে একজন শিল্পী গান গেয়েছেন। আমাদের রায়গঞ্জের একজন শিল্পী, তার নাম তরণী সেন বিশ্বাস সম্ভবত, তিনি গান গেয়েছেন। কেউ কেউ কিন্তু সময়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি রেখেছেন। এইভাবে বিপ্লব চক্রবর্তী তার উপন্যাসে বাউলের যে মানব দর্শন, সেইটা বারবার প্রমাণ করতে চাইছেন। এবং কথক বাউলদের সঙ্গে ঘুরে ঘুরে বাউল এবং ফকিরও আছে, ফকিরের যে কোনো মুসলিম ধর্ম হতে পারে না, মুসলিম ধর্মের সংস্কার আচার সমস্ত বিসর্জন দিয়ে সে যে ফকিরের ধর্ম, বাউলের ধর্মে উন্মত্ত হয়ে মানুষের কথা বলছে, মানুষের জীবন চেতনার কথা বলছে, তা অদ্ভুতভাবে দেখিয়েছেন বিপ্লব চক্রবর্তী মহাশয়। আরও এইভাবে বাংলা উপন্যাস, গল্পে এই লোকশিল্পীদের কথা আছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।